এই নতুন বছরে আওয়ামী লীগের জন্য বাংলাদেশের সেনা প্রধান দারুণ একটা সুসংবাদ দিলেন। সেটি হচ্ছে আপনার বেকসুর খালাস, আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে এই তরুণীদের মাথার মধ্যে সুরসুরে দেওয়া। আমি তরুণদের একাংশের কথা বললাম, যে একটা অংশ হবে তরুণদের হোক, তার মধ্যে মেয়েদের একটা অংশ হবে, তরুণীদের একটা অংশ হবে, যাতে তারা ফুর্তি করে দেখে কি করছে তারা, কত রকমের কথা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের বিপদের দিন শুরু। যে বাংলাদেশ এই মুহূর্তে রাজনীতির মাঝে আওয়ামী লীগ মুক্ত আছে, আর পাশাপাশি বিএনপি মুক্ত হয়ে যাবে। এরপর বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কি হবে? নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি তৈরি হবে? জাতি আরেকটা গান শো দেখলো, জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই লড়াইয়ে জিতবে কারা? খেলা হবে। খেলা শুরু হয়ে গেছে। রেকর্ড ভঙ্গকারী সামরিক সহযোগিতা দেওয়ার জন্য 552টা ট্যাঙ্ক সহ আরো অনেক অস্ত্রশস্ত্র ঘটনা ঘটাই দিয়েছে, নিজেদের ঝালটাকে আরেকটু ঝালিয়ে নিয়েছে। বিপরীতে কি আপনি সুশীলতা দেখাতে পারবেন? কি দেখাতে পারবেন? মাস্তানি। এই সুশীলতা দেখাই না, মাস্তানি আমরা দেখাবো না। সুশীলতার মাঝখানে কি? 5ই আগস্টের পূর্বে যেটা বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত, আমরা সেটাই আমরা দেখাবো। বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত, আমরা বলছি কি ফেসিবাদকে যারা এনাবেল করেছে। গণঅভ্যুত্থান বলি এটাকে, আমি এটা কোনোভাবে বিপ্লব নয় বলে মনে করি। যাই হোক, সেটা সামনের সারিতে ছিলেন তাদের দুটো সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। তাদের একটা খুব গুরুত্বপূর্ণ টেক অ্যাওয়ে আছে বলে আমি মনে করি। আগামী 24 ঘন্টার মধ্যে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন বললেন সমন্বয়করা। এই কথা শুনে কঠিনভাবে রেগে গেছেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। এখন পুলিশ বাহিনীর মধ্যে 10 জনের মধ্যে 8 জন যদি তার হৃদয়ে যদি বাকশাল থাকে, 10 জনের মধ্যে 8 জন যদি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ পরিবারের হয় বা গোপালগঞ্জের হয়, সেই পুলিশ নিয়ে কাজ করা কি সোজা ব্যাপার? এই নতুন বছরের শুরুটা নিঃসন্দেহে হ্যাপি অন্তত নয়, তা কিন্তু বলাই যায়। কালকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা খুশি অখুশি সকল কিছুকে ছাপিয়ে একটা শব্দতেই এটার ব্যাখ্যা করা যায়, তা নিঃসন্দেহে ভয়ঙ্কর। অর্থাৎ ভয়ঙ্কর এক সিদ্ধান্তে নতুন বছরে বাংলাদেশের জনগণের উদ্দেশ্য করে নতুন বার্তা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই বার্তার মধ্যে বিএনপি এবং জামাত ফেঁসে যায়, অন্যদিকে আওয়ামী লীগের জন্য বিশাল সুখবর। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন অনেকে কিন্তু বর্তমানে ডক্টর ইউনূসকে চাচ্ছে না, বর্তমান সরকারকেও চাচ্ছে না। তারা চাচ্ছে নতুন একটি সরকার আসবে এবং নতুন দল ক্ষমতায় বসবে। আবার অনেকে এইটা চাচ্ছে যে শেখ হাসিনা দেশে আসবে, শেখ হাসিনা ক্ষমতার চেয়ারে বসবে। এখন সবার কথা শুনে ডক্টর ইউনূস একটা সিদ্ধান্ত নেন এবং তিনি কিন্তু অনেক বক্তব্য দেন। দর্শক শ্রোতা, এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করতেছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আসুন দর্শক, আমরা সবকিছু দেখে আসি। আগে কোনো স্বীকৃতি নাই, তার মধ্যে একাংশ থাকবে শুধু এদেরকে দেখানো, যারা অত্যন্ত চমৎকার বুদ্ধি নিয়ে এই দুনিয়ার সব কাজের ফাঁকে দিয়ে সে একটা ব্যবসা নিজে সৃষ্টি করে ফেলেছে। এটা দেখানো এই জন্য দরকার, ওই যে বললাম সুরসুরি, এটা দেখার পরে প্রত্যেকের মাথায় সুরসুরি আসবে, আরে আমি তো ইচ্ছে সুন্দর করে করতে পারি, আমিও তো একটা করতে পারি। মেলার উদ্দেশ্য হলো সুরসুরি দেওয়া, বিশেষ করে এই তরুণীদের মাথার মধ্যে সুরসুরে দেওয়া। আমি তরুণদের একাংশের কথা বললাম, যে একটা অংশ হবে তরুণদের হোক, তার মধ্যে মেয়েদের একটা অংশ হবে, তরুণীদের একটা অংশ হবে, যাতে তারা ফুর্তি করে দেখে কি করছে তারা, কত রকমের কথা। তারা ছেলেদেরটাও দেখবে, ছেলেরা মেয়েদেরটা দেখবে, দেখে আরো বুদ্ধি পারবে। বুদ্ধিতে ঘষা দিলে অনেক বুদ্ধি বের হয়। কাজে সেই সুযোগ সৃষ্টি করা। আপনি বলতে পারেন যে এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে সারা দেশে করছে, আমরা কয়জনকে জায়গা দেবো এর মেলাতে? এটা কোনো সমস্যা না। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে, জেলায় জেলায়, উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি, এই উপজেলাতে কার বুদ্ধি বেশি। আমি উপজেলাতে বলছি বলতে ওরা কি করবে, অবাক কাণ্ড করে। কৃষির জগতে যে বিবর্তন হচ্ছে, মানুষের বুদ্ধি দেয়। সরকার সহযোগিতা করেছে, কিন্তু মানুষ বুদ্ধিটা নিয়ে নিয়েছে। এই নতুন বছরে আওয়ামী লীগের জন্য বাংলাদেশের সেনা প্রধান দারুণ একটা সুসংবাদ দিলেন। সেটি হচ্ছে আপনার বেকসুর খালাস, আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কি সেই আপনার ঘোষণাটা? সেটি হচ্ছে
অন্তর্বর্তীকালে সরকার কিংবা আমাদের বাংলাদেশের বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনকারীরা ছিল সমন্বয়করা, তারা সচিবালয়ে আগুনের ঘটনাকে সম্পূর্ণভাবে আপনার দায়ী করে আওয়ামী লীগের উপর, এবং এটা নিয়ে কি মামলাও তারা করে আওয়ামী লীগের উপর। এখন গতকালকে যখন নাকি আপনার একটা সিসিটিভি ফুটেজ বের হয়ে আসে এবং সেনাবাহিনী সেটাকে মনে করেন আপনার তদন্ত করে, সাংবাদিক ভাইরা সেটা আপনার করে, তখন আপনার সমস্ত ইয়ের পরে ঘোষণা আসে যে আওয়ামী লীগের এখানে কোনো হাত ছিল না। এটা আপনার শর্ট একটা সার্কিটের মাধ্যমে কিংবা একটা কুকুর ঢুকে সেখানে আগুনটা সৃষ্টি হয়। তাহলে আওয়ামী লীগের উপরে যে বা যারা বর্তমান মিথ্যাচার করছে এদের কি আপনার সাজা হওয়া উচিত নয়? কারণ আওয়ামী লীগের উপরে, কারণ এত বড় একটা দলের উপরে আপনি ফ্যাসিবাদ বা ফ্যাসিজম, স্বৈরাচার, মানে কোটি কোটি মানুষকে যে এই সমন্বয়কারীরা বললো, এদের বিচার কি হবে না? অন্যদিকে গ্রেফতার হতে যাচ্ছে ডক্টর ইউনূস। কিভাবে? আওয়ামী লীগের যে বড় বড় নেতাকর্মীরা আছে তারা এই সচিবালয়ে যে আপনার আগুনের ঘটনা যে ঘটাইছে আপনার ডক্টর ইউনূসের নামে এবং উপদেষ্টা সমন্বয়কারীরা মেন যে আপনার কয়টা মানে ফেস আছে, এদের বিরুদ্ধে আন্তর্জাতিক আপনার আদালতে মানহানি মামলা করতে যাচ্ছে আওয়ামী লীগ। অন্যদিকে আপনার সেনা প্রধান তিনি ঘোষণা দেয় যে এই ধরনের যদি বাংলাদেশে কোনো ঘটনা ঘটে এবং সেটা যদি বিচার কিংবা তদন্ত মানে না করে যদি এইভাবে আরেকটা বড় দলকে যদি এভাবে দায়ী চাপিয়ে দেওয়া হয়, তাহলে যে বা যারা করবে এদের বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশন নিব। অন্যদিকে আওয়ামী লীগের শেখ হাসিনার নামে আপনার মেট্রো রেল পুরানো কিংবা আপনার এই সচিবালয়ে আগুন লাগাই দিছে, হ্যাঁ, এই ধরনের যে ঘটনাগুলো যে দিছে, এই সমস্ত মামলা আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী কিংবা যেই সমস্ত নেতা কর্মীদের উপর নাকি দেওয়া হয়েছে, এদেরকে বেকসুর খালাস করে দিছে। মানে এই মামলাগুলো একদম টোটালি কি ক্যান্সেল করে দিছে। এখন আমার প্রশ্ন, এই যে আওয়ামী লীগের উপরে, কারণ হাসনাত কিংবা সমন্বয়কারীরা কিন্তু অনেক চিল্লায় কিন্তু মিডিয়ার সামনে কিন্তু কথা বলছে যে ফ্যাসিজম বাংলাদেশে এখন পর্যন্ত আছে, এই কাজগুলো কি ফ্যাসিবাদীদের জন্য। তাহলে এরা যে বর্তমান এই কথাগুলো বললো কিংবা এখন যে আপনার এটা হলো মানে কি বলে প্রুফ হলো যেটা আওয়ামী লীগ ঘটায় নাই, তাহলে আমার প্রশ্ন, সেনাবাহিনীর প্রধান আপনি কি এটার নিবেন না, পদক্ষেপ নিবেন না? আচ্ছা, আপনি নেন বা না নেন সমস্যা নেই, আপনার আন্তর্জাতিক আদালতে যখন নাকি এই সচিবালয়ে আগুনের ঘটনা ঘটে তখন কিন্তু বাংলাদেশের একজন সাংবাদিক কিন্তু এই বিষয়ে কথা বলে যে আওয়ামী লীগ এই ঘটনাটা ঘটাইছে। তখন আপনার আমেরিকার যে ছিল, হ্যাঁ, সেখান থেকে বলা হয়েছে যে এটা আমরা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালে যে সরকার আছে এদেরকে বলছে বিষয়টা ভালোভাবে কি যাচাই বাছাই করার জন্য, কিংবা আমাদের লোকও যাবে সেখানে যদি প্রয়োজন হয়। এখন আপনার উল্টা মামলা করতে যাচ্ছে আওয়ামী লীগ, কি আপনার মানহানি মামলা। কারণ এত বড় একটা ঘটনা যেখানে আমাদের বাংলাদেশের এত বড় একটা সচিবালয়ের মতো একটা জিনিসকে বা বিষয়টাকে আগুন লাগিয়ে এবং আপনার এত বাংলাদেশের কোটি কোটি মানুষের উপর আপনার দায় চাপিয়ে দেওয়া কিন্তু চারটেখানে কথা না, তাই না? তো এইটার জন্যই আওয়ামী লীগ কি মানহানি মামলা করতে যাচ্ছে। অন্যদিকে সমন্বয়করা তাদের আপনার দল ঘোষণা করলো, সেটা হচ্ছে জানেন কি, ছাত্র শিবির। মানে এরা বা এদের মাস্টার মাইন্ড হচ্ছে ছাত্র শিবির। এদের পিছনে আপনার গতকালকে শহীদ মিনারে ভাষণে সার্জিস এই কথা বলে যে সত্য কখনো লুকায় থাকে না। এটার মাস্টার মাইন্ড হচ্ছে কি ছাত্র শিবির। মানে কি আগামী বাংলাদেশে সরকারে বসতে যাচ্ছে ছাত্র শিবির। আপনি বুঝতেছেন বাংলাদেশটা কতটা ঝুঁকিপূর্ণর দিকে আছে। অন্যদিকে আরেকটা ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে আপনার যারা নাকি বিএনপির সমর্থক আছেন, আপনারা অনেকেই ভাবতেছেন যে আপনারা ক্ষমতায় এসে পড়তেছেন। আপনাদের জন্য আরেকটি ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে যে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেই বিষয়ে হাসনাত কিংবা সমন্বয়ক আপনার উপদেষ্টারা তারা কিন্তু স্পষ্ট কিন্তু এখন পর্যন্ত করে না। মানে বিএনপিকে তারা নির্বাচন থেকে বাদ দিতে পারে, আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বিএনপি আওয়ামী লীগ। এইরকম একটা কানা ঘুষা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালে কিংবা সমন্বয়কদের ভিতরে কিন্তু চলমান। এখন অনেক বিএনপি নেতা কর্মীরা যারা নাকি আপনারা নাকে তেল দিয়ে এখন পর্যন্ত ঘুমিয়ে আসছিলেন,
এখন একটু জাগুন, ঠিক আছে? জেগে রাজপথে নামুন, এদের বিরুদ্ধে কথা বলেন বা এদেরকে স্মরণ জন্য আন্দোলন করেন, না হলে শেষ। আওয়ামী লীগ আর বিএনপি কাঁধে কাঁধ দিয়ে নদীর পাড়ে বৈশা বৈশা বাদাম খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। বুঝতে পারছেন না? ওই যে বলবেন যে তুমি ছিলা আমিও ছিলাম, এখন আমাদেরকেই ফেলে দিল। হ্যাঁ, আপনাদেরকে ঠিকই ফেলে দিবে এরা। তাই বলবো যে নদীর পাড়ে গলায় গলায় হাত দিয়ে যাতে বাদাম না খেতে হয়, এটার জন্য কি রাজপথে আওয়ামী লীগ আর বিএনপিকে একসাথে নামতে হবে। তবে বিএনপি নামুক আর না নামুক, আওয়ামী লীগ কিন্তু একাই কিন্তু খেলা কিন্তু ঠিকই ঘটাই দিয়েছিল আপনার 31 তারিখে ছাত্রলীগ ব্যাপকভাবে মনে করেন পিটান পিটায়। এখন সামনে দেখা যাক ডক্টর ইউনূসের বা অন্তর্বর্তীকালের সরকারের বিরুদ্ধে আপনার আন্তর্জাতিক মানহানি মামলার যে বিষয়টা, এটা আসলে মানে কিভাবে পদক্ষেপ নেয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত। কেমন হয়ে যাবে যে বাংলাদেশ এই মুহূর্তে রাজনীতির মাঝে আওয়ামী লীগ মুক্ত আছে আর পাশাপাশি বিএনপি মুক্ত হয়ে যাবে। এরপর বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কি হবে? নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি তৈরি হবে, বা রাজনীতির মাঠে শুধুমাত্র জামাত ইসলাম থাকবে? এরকম নানান আলোচনা, মিটিং, অনেক কিছুই কিন্তু চলছে। দৈনিক সমকালের প্রতিবেদনটা প্রকাশিত হওয়ার পর বিষয়টা নিয়ে আপনার রাজনৈতিক মহলে নানান ধরনের কি বলা হয়, যে ধরেন আমরা যদি দেখি যে আলোচনা বা এটা নিয়ে গভীর আলোচনা বা বিশ্লেষণ, চুলচেরা বিশ্লেষণ চলছে। সমকালের হেডলাইনটা ছিল আওয়ামী লীগের পর বিএনপিকেও মাইনাসের ষড়যন্ত্র চলছে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নেতারা এমনটাই সন্দেহ করছেন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মতন আরও অনেক ইস্যু সৃষ্টি করে দেশের সার্বিক পরিস্থিতি ঘোলাটে করার চক্রান্ত চলছে বলে মনে করছে বিএনপি। তো এটা কারা করছে? এটা কার দিকে তীরটা যায়? দেশে এক ধরনের অরাজকতা তৈরি করতে একটি মহল চেষ্টা চালাচ্ছে বলেও দলটি মনে করছে। দেশে এই যে পরিস্থিতির চেষ্টা, সেটা আওয়ামী লীগকে মাইনাসের পর বিএনপিকেও মাইনাস করার ষড়যন্ত্র বলেই মনে করছেন দলটির নেতারা। আর এর পরিপ্রেক্ষিতে আরও সতর্ক থাকার বিষয়ে বিএনপি নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। 31 ডিসেম্বর সমকালের করা এই প্রতিবেদনটিতে বলা হয়েছে যে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলটির নেতারা এমন অভিমত ব্যক্ত করেছেন বলে সূত্র বলছে। আপনার গত সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির নেতাদের অভিমত, ছাত্রদের এই প্ল্যাটফর্ম থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি তোলা হয়েছিল। যদি সেটা হতো তাহলে দেশের সাংবিধানিক এবং রাজনৈতিক সংকট সৃষ্টি হতো। এরই ধারাবাহিকতায় এখন 72-এর সংবিধানের পরিবর্তনের দাবিতে তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছিল। রাজনৈতিক দলগুলোকে আমলে না নিয়ে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার জন্যই তারা এ কাজে অগ্রসর হয়েছে। এটা অনেকে বলছেন যে কথাটা সঠিক, যে ছাত্ররা রাজনৈতিক দলগুলোকে একেবারেই পাত্তা দিচ্ছে না, বা তারা মনে করছে এই যে আন্দোলন 1971-এ আওয়ামী লীগ যেমন মনে করতো কথার কথা আর কি, যেটা এখন ছাত্রদের বক্তব্য যে দেশ স্বাধীন করছি আমরা, সুতরাং এই দেশে যা কিছু করার অধিকার আমাদের। 24-এ এসে ছাত্ররা ঠিক একই কাজ করতেছে, যে আমরা শেখ হাসিনাকে সরাইছি, বিএনপি অন্যান্য দলের কোনো বেল নাই, জামাতের আছে, এটা স্বীকার করছে তারা। সো এখানে যা কিছু সিদ্ধান্ত হবে এটা আমরা নিব। এটা কিন্তু বিএনপি নেতাদের মন্তব্য বা কমেন্টকারীদের মন্তব্যে আপনি এটা খুঁজে পাবেন। আগামীতে তারা সংখ্যানুপাতিক নির্বাচন ইস্যুও তৈরি করতে পারে বলে শঙ্কা করছেন বিএনপি নেতারা। সংখ্যানুপাতিক নির্বাচনটাকে এটা নিয়ে একটা আলাদা ভিডিও করতে হবে, তবে যদি এইটা হয় তাহলে বিএনপির জন্য খারাপ সময় আসবে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ওই দিন একটাই এজেন্ডা ছিল, সেটা হলো জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার যে উদ্যোগটা নিয়ে আলোচনা হয়েছিল। বিএনপি নেতারা বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পেছনে কারা, কাদের পৃষ্ঠপোষকতায় তারা এসব কর্মকাণ্ড করছে, এটা নিয়েও প্রশ্ন উঠেছে। বিএনপির মূল্যায়ন হচ্ছে ছাত্র আন্দোলনের এসব উদ্যোগের দৃশ্যমান কোনো পৃষ্ঠপোষক তারা খুঁজে পাচ্ছেন না। তবে দীর্ঘদিনের মিত্র জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে সন্দিহান দলের সব নেতা। আমি গতকালকেই বলেছিলাম যে এই আন্দোলন বা এই প্রেক্ষাপটে 5ই আগস্টের আগ থেকে সার্জিস বলছিল যে 24-এর অভ্যুত্থানের বড় স্টেক হোল্ডার ছিল জামায়াত ইসলাম এবং শিবিরের অনেক নেতারা।
তো এরকম বক্তব্যগুলো সামনে আসার পর স্বাভাবিকভাবে বা বর্তমানে বিএনপি এবং জামাতের মধ্যে যে দা কুমড়ো সম্পর্ক, সেখান থেকে বিএনপি নেতাদের এটা মনেই হতে পারে যে টোটাল যে প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে আটুজের সকল কিছু মিলিয়ে এখানে জামাতের আরেকটা পিঠি হচ্ছে এই বৈষম্য বিরোধীরা, অথবা এই বৈষম্য বিরোধীদের পেছনে অনেকটা বড় ভূমিকা রাখছেন আপনার জামাত ইসলাম, এটাই বিএনপির শব্দের নেতারা মনে করছেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ সহ আরো দলের ঊর্ধ্বতন নেতারা। তো আপনি কি মনে করেন যে বিএনপিকে মাইনাস করার পরিকল্পনা আসলে কি হচ্ছে? তবে বিএনপিকে মাইনাস করার পরিকল্পনা হোক না হোক, বিএনপির নেতাকর্মীদের মধ্যে 5%, প্রত্যেকটা ভিডিওতে বলি, দেখেন আমার এই কথাগুলোতে বিএনপির অনেক নেতাকর্মীরা আমার উপরে গোস্বা হন। আওয়ামী লীগের পরিণতি দেখে যদি আপনাদের শিক্ষা না হয়, আপনারা যদি মনে করেন যে খালি মাঠ পাইছেন, জায়গায় জবরদখল এগুলা সেগুলা করবেন, বিএনপির অনেক সিনিয়র নেতাদের সাথে মাঝে মাঝে কথা হয়, যারা ভদ্র সুশীল মানুষ রাজনৈতিক নেতারা আছেন, তারাও বলেন যে আসলে দেখো যা হচ্ছে এটা কিন্তু ঠিক হচ্ছে না। তারপরেও একদম লোয়ার লেভেলে যারা কর্মীরা আছেন তাদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না, তারা নিজেরাও কিন্তু বিরক্ত। অনেকের সাথে কথাবার্তা হয় নিউজ করার সুবাদে, জামাতের অনেক নেতারা আছেন, তারা কিন্তু বিএনপির এই জিনিসগুলো নিয়ে যখন মাঝে মাঝে কথা হয় বলে যে আমরা দেখবা ক্ষমতায় যাব, কেন 2-1 বছর বিএনপি এরকম থাকলে অটোমেটিকই জনগণ বিএনপির প্রতি মুখ ফিরাই নিবে। তো এটা কিন্তু তারেক রহমানও বারবার সতর্কবার্তা দিচ্ছেন, আমরাও কিন্তু দিচ্ছি আপনাদেরকে, আপনি পজিটিভ নেন নেগেটিভ নেন এটা আপনার ব্যাপার। তবে যে স্বপ্ন দেখছেন এই স্বপ্নের রাস্তাটা আগের মতন লুটপাট চাঁদাবাজি দখলবাজি রয়েতে না, মানুষকে ভালোবেসে মন জয় করতে হবে, যেটা জামাত করতেছে। আপনি লোকাল ফিল্ডে আপনি যান, জামাতের একজন কর্মী সম্পর্কে আপনি নেগেটিভ কোনো মন্তব্য পাবেন না, হাতে গোনা 100-র মধ্যে 2-1টা ছাড়া। সো খুবই ক্রান্তিকাল আসতে যাচ্ছে। তারেক রহমান বারবার কিন্তু বলছেন এবারের নির্বাচন হবে খুবই কঠিন। জুলাই আগস্টের বিজয়ের নেপথ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যে অন্যতম নায়ক, তার আরেকটা স্বীকৃতি পেল ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির। দর্শক, আমি আগেই বলেছি বা এটা আপনারা জানেন ওয়েল এস্টাবলিশড, ইসলামী ছাত্র শিবির জুলাই আগস্ট গণবিপ্লবের নেপথ্যের নায়কদের মধ্যে অন্যতম, একমাত্র, বা একথা কিন্তু আমি বলছি অন্যতম, ওয়ান অব দি। কিন্তু এগুলো স্বীকৃতি মিলছে না, অনেকে এটা অস্বীকার করছে, শিবিরকে আন্ডারগ্রাউন্ড বলে গালি দিচ্ছে, যে প্রকাশ্য রাজনীতি করে নাই, আওয়ামী লীগের সাথে ট্যাগ করছে, উদ্ভট অনেক কল্পকাহিনী প্রচার করছে, বিশেষ করে বিএনপি ছাত্রদল। এই পরিপ্রেক্ষিতে শিবিরের অফিসিয়াল স্বীকৃতিটা জরুরি। শিবির কয়েকভাবে স্বীকৃতি পেয়েছে অলরেডি। আমার দেশ পত্রিকায় নেপথ্যে নায়ক শিরোনামে সাদিক কায়েম যে কলাম লিখেছে, এটা একটা হিস্ট্রি কোডিফিকেশন। এছাড়া জুলকারনাইন সায়েরের বেশ কিছু লেখায় শিবির স্বীকৃতি পেয়েছে, এটা আরেকটা অ্যাচিভমেন্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম শিবির সদস্য সম্মেলনে শিবিরকে স্বীকৃতি দিয়েছেন, এটা আরেকটা অর্জন। 2025 সালের প্রথম দিনে ইত্তেফাকে প্রকাশিত একটা রিপোর্ট, এটা আমি মনে করি শিবিরের জন্য আরেকটা স্বীকৃতি। মানে এগুলোই পরবর্তীতে ইতিহাসে, এখন যেরকম আমরা 71 ইতিহাস পড়ি স্টাডি করি, ওরকম 40-50 বছর পর তরুণ প্রজন্ম জানবে যে শিবির কিভাবে ভূমিকা রেখেছিল। এজন্য ইত্তেফাকের এই রিপোর্টটা শিবিরের জন্য আরেকটা স্বীকৃতি হিসেবে আমি দেখতে চাই। 2024 সালের বাংলাদেশ যারা ছিলেন পরিবর্তনের নেপথ্যে, ইত্তেফাক বাংলাদেশের সবচেয়ে পুরনো পত্রিকা, এই ইত্তেফাক কিন্তু পরিবর্তনের নেপথ্যে যারা, তাদের মধ্যে শিবিরকে স্বীকৃতি দিয়েছে। অতএব এটাকেও আমি সিগনিফিকেন্ট হিসেবে দেখতে চাই। দর্শক, এখানে পরিবর্তনের নেপথ্যে যে তারা ফটো কাট করেছে কিংবা যে থাম্বনেইলের মতো, সেখানে আবু সাঈদের ছবি দিয়েছে, পিনাকি ভট্টাচার্যের ছবি দিয়েছে, নাহিদ ইসলামের ছবি দিয়েছে, জুলকারনাইন সায়েদ, ডক্টর ইউনুস, সেনাপ্রধান, সাংবাদিক ইলিয়াস, মুশফিকুল ফজল আনসারী, এদের ছবি দিয়েছে। মাঝখানে ছবিটি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের বিপ্লবী সভাপতি জনাব সাদিক কায়েমের। শুধু এই ছবি না, আলাদাভাবে শিবির অবদান নিয়ে অধ্যায় কায়েম করা হয়েছে, সাবচ্যাপ্টার কায়েম করা হয়েছে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। 2024 সালে বাংলাদেশের ইতিহাসে ঘটে যায় এক ঐতিহাসিক পরিবর্তন। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটে, আর ক্ষমতার মঞ্চে আবির্ভাব ঘটে নতুন নেতৃত্বের। ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াই ও আত্মত্যাগ গোটা বিশ্বকে চমকে দেয়, বাংলাদেশকে এনে দেয় বর্ষসেরা দেশের স্বীকৃতি। এই বিপ্লবের নেপথ্যে ছিলেন আবু সাঈদের আত্মত্যাগ, নাহিদ ইসলামের বলিষ্ঠ নেতৃত্ব এবং নানা শ্রেণী পেশার মানুষের অবদান। ছাত্র শিবিরের নেপথ্যে সমর্থন, প্রবাসী সাংবাদিকদের জনমত গঠন এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যুগান্তকারী সিদ্ধান্ত ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়।
মানে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়, ছাত্র শিবির নেপথ্যে ছিল, নেপথ্যের নায়ক, এটার স্বীকৃতি মিলল। যেসব ব্যক্তি, গোষ্ঠী বা অনুঘটক 2024 সালে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের নিয়ামক হিসাবে ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আন্দোলন স্ফুলিঙ্গ শহীদ আবু সাইদ। আবু সাইদের কথা বলা হয়েছে, রাইট? আবু সাইদ আইকনিক ফিগার হয়ে উঠেছিল। নাহিদ ইসলামের অবদান বা 6 সমন্বয়কের কথা আলাদাভাবে বলা যেতে পারে। নেপথ্যের শক্তি ছাত্র শিবির, এই শিরোনামে ইত্তেফাক আলাদাভাবে অধ্যায় কায়েম করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু থেকে এই ছাত্রদল, ছাত্র শিবির ও বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা দল মত ভেদাভেদ ভুলে অংশ নিয়েছিল। শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশা মানুষদের সম্মিলনে একটি সফল গণ অভ্যুত্থান হয়েছে। সমন্বয়করা ফেসিবাদ বিরোধী সব ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ করে ভ্যানগার্ডের ভূমিকা পালন করেন। তবে প্রথম সারির 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে নেওয়ার পর আন্দোলন যখন ব্যাহত হচ্ছিল, তখন নেপথ্যের শক্তি হিসাবে আন্দোলনের রসদ যোগায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির। এই তথ্যগুলো এদের কাছে আছে। বিশেষ করে ডিবি কার্যালয়ে 6 সমন্বয়ককে যখন জোর করে আটকে রাখে, তখন আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। তখন 9 দফা প্রণয়ন করে বাহির থাকা সমন্বয়কদের দিয়ে ঘোষণার মাধ্যমে আন্দোলন চালিয়ে যেতে সহযোগিতা করে ছাত্র শিবির। এই সমন্বয়কদের নিরাপদ আশ্রয় থাকারও ব্যবস্থা করে দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম। বুঝতে পারছেন? ইত্তেফাক বলেছে, আমার দেশ নয়। ইত্তেফাকের এই কোডিফিকেশন আপনি কিছুতেই ছোট করতে পারবেন না। আমার দেশকে গালি দিবেন, ইত্তেফাককে আপনি গালি দিতে পারবেন না। বাংলাদেশ সবচেয়ে পুরনো এস্টাবলিশ পত্রিকা। সংগঠনের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ তাদের সাবেক কয়েকজন দায়িত্বশীলদের নিয়ে এই 9 দফা প্রস্তুত করেন। ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় সাদিক কায়েম ও ফরহাদরাই 9 দফা সাংবাদিকদের কাছে পৌঁছে দেন। এই 9 দফায় পরবর্তীতে সরকার পতনের 1 দফায় রূপ নেয়। 9 দফা যে শিবিরেই প্রণয়ন করেছিল তা সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুক স্ট্যাটাস দিয়ে স্পষ্ট করেছেন। অস্বীকার করার কোনো সুযোগ নেই। এর মানে নেপথ্যের নায়ক হিসেবে শিবিরকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এছাড়া মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে অনলাইনে প্রচার, রিমেম্বারিং আওয়ার হিরোজ, গায়বানা জানাজা, লং মার্চ টু ঢাকা ইত্যাদি অভিনব কর্মসূচি প্রণয়নে শিবিরের ভূমিকা রাখেন বলে সাদিক কায়েম দাবি করেন। যদিও এ বিষয়ে সমন্বয়করা কোনো প্রত্যুত্তর দেননি। তো প্রত্যুত্তর দেননি মানে এটা এস্টাবলিশড। প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালায়েন্স অফ বাংলাদেশ তারা আন্দোলন জমিয়ে রেখে এক পর্যায়ে এই সংগঠন, এটা শিবির ব্যাক সংগঠন হিসেবে অনেকে বলে থাকেন। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন জমিয়ে রেখেছিল এর নেপথ্য শিবির। প্রবাসী সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর এদের ভূমিকা ছিল। গণতন্ত্রের লড়াই নতুন মাত্রা, সেনাপ্রধানের ভূমিকা ছিল। ডেফিনেটলি আমরা অ্যাপ্রিসিয়েট করি, যদিও সেনাপ্রধান হাসিনার পক্ষে অবস্থান নিলেও আমরা জিততাম। এরপরে ডক্টর ইউনূসের নেতৃত্বে সামনে দিকে এগোচ্ছে। তো দর্শক, নতুন বছরের শুরুতে আরেক ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ স্বীকৃতি পেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়। বিপিনুরের এমন বক্তব্যের পর কেউ কেউ বলছেন যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বা জাতীয় নাগরিক কমিটির নেতারা বিপিনুরকে আগামী 24 ঘন্টার মধ্যে একটা স্টেটমেন্ট দিয়ে বসতে পারে তাকে নিয়ে, যে হ্যাঁ তুমি ফেসিবাদের দোসর এখন ভূমিকা পালন করছো, তুমি কিভাবে এই কথা বললা, 24কে কিভাবে তুমি এত অবমূল্যায়ন করলা। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা আছে তাদের যদি অন্তরটাকে আপনি রিড করতে পারেন, সামহাও 71 বড় নাকি 24 বড়, আপনি সরাসরি তাদের কাছে অনুভূতিটা পাবেন 24 বড়। তবে কেউ কেউ আবার 71 বড় সেটাকে মূল্যায়ন করেন। এখন কেন এই প্রশ্নগুলো আসছে? বিপিনুরের যে বক্তব্য আজকের দিনে সেটা সোজা মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি অথবা গতকালকে শহীদ মিনার থেকে যে দাবি দাওয়া উঠছে এটার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, আর যার কারণেই ছাত্ররা খেপবে এটা ধারণা করা যায়। তবে তারই বক্তব্যে বিএনপি সহ বাকি যে রাজনৈতিক দলগুলো আছেন তাদের জন্য কিছু স্টেবিলিটি আসবে, বিশেষ করে বিএনপির জন্য। 72-এর সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন এটাকে সংশোধন করা যায়, মানে সংযোজন করা যায়, বিয়োজন করা যায় নির্দিষ্ট কোনো কি বলা হয় যে ধরেন যে অনুচ্ছেদগুলো আছে সেইখানে। কারণ বাংলাদেশের সংবিধান 17 বার সংশোধন করা হয়েছে, এটাকে বাতিলের প্রয়োজন নেই, বরং সবার সঙ্গে আলোচনা করে সংশোধন করা যায়। আর 24-এর ইস্যু সম্পর্কে তিনি আবার বলছেন, কেউ কেউ যখন বলছেন এটা নতুন স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা, তো তিনি বলছেন জাতি একবারই স্বাধীন হয়, 71-এর সঙ্গে কোনোভাবেই 24-এর তুলনা চলে না। স্বৈরাচার বিরোধী আন্দোলন এটাকে বলা যায়, আমিও এই শব্দটাতে মনে করি যেটা সঠিক শব্দ। অভ্যুত্থান বলতে পারেন, গণ অভ্যুত্থান বলতে পারেন, কিন্তু দ্বিতীয় স্বাধীনতা বা 1971-এর সেই মহান গৌরব ইতিহাসের সাথে
24-এর এই ইতিহাসকে তুলনা করার আসলে প্রয়োজন হয় না। দুইটা আলাদা, দুইটা স্পেসে কাজ করছে। 90ও হয়েছিল, তবে এটা ছোটখাটো ছিল, এখন এটা বড়। সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভিপি নূর এবং তাদের যেই টিম আরেকটা ছিল, বিভাজন হয়ে গিয়েছিল, তারা আবার এখন একত্রিত হয়েছে। তিনি বলছেন যে বৃহত্তর স্বার্থে আপনার সকল ব্যবধান ভুলে গণ অধিকার পরিষদকে এক করা হয়েছে। দু একজনের বাইরে থাকতে পারে, হয়তো তারেক মোটামুটি যেই মোটা কাটা যেই ক্যারেক্টারটা। আচ্ছা, তো তিনি আপনার বলছেন যে গতকালকের এই আন্দোলন থেকে ভিপি নূরের বক্তব্য, আমরা ইতিমধ্যেই সরকারের নানান দুর্বলতা লক্ষ্য করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, আওয়ামী হাইকমান্ডের লোকজন পালিয়ে যাচ্ছে, সচিবালয়ে আগুন আমাদের হতাশ করছে। শিক্ষার্থীর একটি ঘোষণাপত্রের উদ্যোগ নিয়েছিল, প্রধান উপদেষ্টা সেটিকে সার্বজনীন করার উদ্যোগ নিয়ে জাতিকে একটি বিভাজনের হাত থেকে রক্ষা করেছেন বলে ধন্যবাদ দিয়েছেন। তো তিনি বলছেন এই পরিস্থিতিতে যে কোনো হঠকারী সিদ্ধান্ত দেশকে পেছনে নিয়ে যাবে। দেশ এবং জাতিকে রক্ষায় ঐক্য ও সংহতির ভিত্তিতে বাংলাদেশকে চালাতে হবে। তো এখানে আপনার বিভিন্ন বক্তব্যের মধ্যে তিনি এই বৈষম্যবিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের ভূমিকা নিয়ে যেমন পজিটিভ কথা বলেছেন, তবে তার এই বক্তব্যগুলিকে নিয়ে বরাবরই অনেকে আলোচনা এবং সমালোচনা করে থাকেন। কারণ এই আন্দোলনের যারা নেতারা আছেন তারা কিন্তু একসময় গণ অধিকার পরিষদের কোটা সংস্কার আন্দোলন 2018-তে তারা কানেক্টেড ছিল। তো তারাই 2024-এ এসে সেই কোটা সংস্কার থেকে আজকের এই বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি বা বিভিন্ন জায়গায় আছেন। ভিপি নূরও এক সময় তিনি শেখ হাসিনার সামনে গিয়ে বলছিলেন সালাম টালাম করে ওনার চেহারার মধ্যে মারে দেখেন, প্লাস হচ্ছে তিনিও ছোটবেলায় ছাত্রলীগ করতেন। আবার আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের অনেকেই তারাও সাবেক ছাত্রলীগ নেতা। তো ভিপি নূরের এই বক্তব্যটা, আজকে তিনি যে বক্তব্যটা দিয়েছেন, আলোচনা সমালোচনা থাকতেই পারে, বাট এই বক্তব্যটা কোথাও না কোথাও দেশকে অস্থিতিশীল পরিস্থিতির মুখ থেকে রক্ষায় তিনি মনে করছেন তার এই বক্তব্যটা সঠিক এবং কি যুগোপযোগী। আপনি কি মনে করেন? এটা কি বিএনপির পক্ষে কোনো অবস্থান নেওয়া, নাকি প্রকৃতপক্ষেই মানে তিনি যেটা বলছেন সেটা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে কাউন্টার করার জন্য বলছেন, অথবা অন্য কোনো পারসেপশন থেকে বলছেন? এখন হচ্ছে কি আপনার খালি বিভাজন হচ্ছে, তো যে যেই কথাটা বলছে তার বিপরীতে যার সাথে মিলে যাচ্ছে সবাই মনে করছে দে আর এ টিম। আবার বিএনপির সাথে ভিপি নূরের দলের কোনো ভালো পজিটিভ সম্পর্ক এটাও কিন্তু দৃশ্যমান না। বিএনপির বেশ কিছু বক্তা থেকে বা তারও বিভিন্ন সময়ের বক্তব্য, এই যে বর্তমান সিচুয়েশনে বিএনপির নেতাকর্মীদের ইস্যু নিয়ে ভিপি নূর কিন্তু বরাবরই কথা বলেন। তো তিনি তার জায়গা থেকে হয়তো কথা বলেছেন, এখন দেখা যাক এটা নিয়ে বৈষম্য বিরোধীরা কী ধরনের আবার রিয়েকশন দিয়ে বসে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। এই ঘোষণাপত্র দেওয়া নিয়ে এত কিছু হয়ে গেল, আমরা কিছুই জানলাম না যে গতকালকে কেন ঘোষণাপত্র দেওয়া হয় নাই। সবাই অনেক আগ্রহ নিয়েছিল যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণাপত্র দেওয়া হবে, দেওয়া হয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বলল তারাই দিবে। এটার বিরোধিতা কে করছিল? এই ঘোষণাপত্র যেন দেওয়া না হয় এটার জন্য সম্পূর্ণ বিরোধিতা করছিল আসিফ নজরুল। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এটাও বলছিল যদি ঘোষণাপত্র দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবে, এই কথা বলছিল। আর আমাদের যে তিনজন উপদেষ্টা আছে, শিক্ষার্থী আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, তারপরে হচ্ছে মাহফুজ আলম, এরা বলছিল ঘোষণাপত্র যদি দিতে বাধা দেওয়া হয় তাহলে এরা পদত্যাগ করবে। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রধান উপদেষ্টা হবে এটা কিন্তু কোন রাজনৈতিক দলের চয়েস ছিল না। আমাকে আপনারা গালি দিবেন, বলবেন যে ভাই আপনার বিএনপি তো সব থেকে বেশি বাধা দিচ্ছে, আপনার বিএনপির সমস্যা। দেখেন, আমি বিএনপিকে সমর্থন করি, কিন্তু বিএনপির সব কাজকে কিন্তু আমি সমর্থন করি না। ফার্স্ট আপনাদেরকে এটা জানতে হবে। আমি বলি আমার যে এলাকা, এই এলাকায় তো গণ অধিকার পরিষদের অতটা মানে কর্মী নাই, গুটি কয়েকজন কর্মী আছে আমার পড়া উপজেলাতে, কিন্তু ওরা দলটাকে এমন ভাবে ভালোবেসে ফেলছে যে দিনাজপুরে প্রোগ্রাম হয় দিনাজপুরেও চলে যায়, রংপুরে প্রোগ্রাম হলে রংপুরে চলে যাচ্ছে, ঢাকার প্রোগ্রাম হলে ঢাকাতে চলে যাচ্ছে। কিন্তু তাদের দল কিন্তু এতটা বড় দল না। ভালো লাগার একটা জায়গা থাকে, একসময় ছাত্র রাজনীতি করছি, তো ভালো লাগার জায়গা থেকে বিএনপিকে পছন্দ করি। তাই বলে এটা না যে বিএনপির সব কাজকে আমি পছন্দ করি না। অনেক দেরি হয়ে গেছে, এই ঘোষণাপত্র এটা আরো আগে বলা উচিত ছিল। যেদিন মানে কে সরকার প্রধান হবে এই সিদ্ধান্ত
সেনানিবাসে বঙ্গভবনে চলে গিয়েছিল, সেদিনই তো আমাদের বিপ্লব চুরি হয়ে গেছে, সেদিনই চুরি হয়ে গেছে। এখন শুধু ড্যামি হিসাবে আছে। যদি ড্যামি হিসাবে না থাকবে তাহলে এটা কেন দিতে দিল না? এটা দিতে দেয় নাই। তাহলে চিন্তা করেন। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, সবার মন্তব্যগুলো এখানে প্রকাশ করতেছে তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে। কেউ ডক্টর ইউনূসের বিপক্ষে কথা বলে, পক্ষে কথা বলে। অন্যদিকে ডক্টর ইউনূসের বক্তব্য কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, ডক্টর ইউনূস আমাদের দেশকে নিয়ে কি বলতেছেন এবং তার পরিকল্পনাগুলো সব কিছু কিন্তু এখানে ধারাবাহিকলি দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।